শুভেচ্ছা। পড়ছি প্রিজনার্স অব জিওগ্রাফি। বইটি লিখেছেন টিম মার্শাল, অনুবাদ করেছেন হাসান মাহবুব। অধ্যায় ৯, ল্যাটিন আমেরিকা। ল্যাটিন আমেরিকা প্রাচীন জ্ঞান আর ঐতিহ্যে সমৃদ্ধ একটি দেশ, কিন্তু ল্যাটিন আমেরিকার দক্ষিণের অংশটা ভালোমতো পর্যবেক্ষণ করলে একটা ব্যাপার বুঝতে পারবেন, তা হলো পুরো পৃথিবীর জ্ঞান ও প্রযুক্তিকে নতুন পৃথিবীতে নিয়ে গেলেও ভৌগোলিক পরিস্থিতি যদি বিপক্ষে থাকে তবে খুব একটা লাভ হয় না। তার উপর যদি একের পর এক ভুল রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এমনিতেও আর বিশেষ কিছু করার থাকে না। যুক্তরাষ্ট্র পরাশক্তি হয়ে উঠেছে ভৌগোলিক পরিস্থিতির আশীর্বাদ পুষ্ট হয়ে, আর ল্যাটিন আমেরিকায় ঘটেছে ঠিক তার বিপরীত। শুধু ভৌগোলিক কারণে এই অঞ্চলের 20টি দেশের পক্ষে এককভাবে অথবা জোটবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানানোর কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ল্যাটিন আমেরিকা জাতিরাষ্ট্রের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই অঞ্চলের ভৌগোলিক জটিলতা প্রকট হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রে আদিবাসীদের কাছ থেকে জমি কেড়ে নেওয়ার পরে সেই জমি দিয়ে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে, কিন্তু ল্যাটিন আমেরিকায় এই ঘটনা ঘটেনি। ল্যাটিন আমেরিকাতে চাপিয়ে দেওয়া হয় পুরনো আমলের সামন্ততন্ত্র। ফলে সামান্য কিছু মানুষ হয়ে ওঠে জমিদার, আর বাকি বিপুল সংখ্যক মানুষ হয়ে যায় প্রজা, আর এর ফলে তৈরি হয় তীব্র বৈষম্য। তাছাড়া ল্যাটিন আমেরিকা দখল করার পর ইউরোপীয়রা তৈরি করে আরও অনেক রকমের ভৌগোলিক জটিলতা। এই জটিলতার কারণে এই মহাদেশের কোনো দেশই আজ পর্যন্ত পূর্ণ উদ্যমে উন্নয়ন ঘটাতে পারছে না। ল্যাটিন আমেরিকাতে ইউরোপীয়নরা বসতি গড়েছে উপকূলের কাছাকাছি এলাকায়। আফ্রিকাতেও তারা এই একই কাজ করেছিল। মূলত ভেতরের দিকে মশা আর বিভিন্ন রকম রোগের প্রকোপের থাকায় তারা উপকূল অঞ্চল বেছে নেয়। দেশগুলোর রাজধানীসহ বড় বড় শহরই স্থাপন করা হয়েছিল সমুদ্রের তীরে। সব অঞ্চল থেকেই রাস্তা এসে রাজধানী শহরে মিলেছে, কিন্তু এক অঞ্চলের সাথে অন্য অঞ্চলের আন্তঃসংযোগে তেমনভাবে গড়ে ওঠেনি। একটি দেশের উন্নয়নের পথে এটি একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। পেরু আর আর্জেন্টিনার উদাহরণ দেওয়া যায়। এই দেশ দুটিতে রাজধানী শহরের মেট্রোপলিটন এলাকায় বাস করে পুরো দেশের 30 ভাগেরও বেশি মানুষ। এই দেশ দুটিতে নানা প্রান্ত থেকে সম্পদ এনে দখলদাররা জড়ো করত রাজধানী, তারপর সমুদ্রপথে বাইরে পাঠিয়ে দিত। স্বাধীনতা লাভের পরেও একই ধারা অব্যাহত থাকে দেশগুলোতে। উপকূলীয় শহরগুলোতে থাকা ইউরোপীয় বংশোদ্ভূত অভিজাতরা নিজেদের শহরকে আরও সমৃদ্ধশালী করার কাজে মন দেয়। অপরদিকে দেশের ভেতরের এলাকাগুলো রয়ে যায় অবহেলিত এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন। শিক্ষা দীক্ষা এবং ব্যবসা নেতৃত্বে দেওয়া জ্ঞানীগুণী ব্যক্তিরা 2010-এর দশকের গোড়ার দিকে আবেগঘন ভাষায় ল্যাটিন আমেরিকা সম্পর্কে উচ্চাশা পোষণ করেন। তারা বলতেন তারা এখন ল্যাটিন আমেরিকার দশকের উষালগ্নে দাঁড়িয়ে। সেই উষালগ্ন এখনও চলছেই। কবে শেষ হবে কেউ জানে না। এই অঞ্চলের অপরিসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও এখনও তাদেরকে লড়তে হচ্ছে ইতিহাস এবং প্রকৃতির সাথে। অবশ্য মেক্সিকো ধীরে ধীরে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগোচ্ছে, কিন্তু দেশটির উত্তর দিকে বসবাসের অযোগ্য মরুভূমি সবসময় রয়ে যাবে। দেশটির পূর্বে ও পশ্চিমে আছে পর্বতমালা আর দক্ষিণে আছে জঙ্গল। এসব কারণে অর্থনৈতিকভাবে সেভাবে এগোতে পারছে না তারা। ব্রাজিল বর্তমান বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছে, কিন্তু দেশটির অভ্যন্তরীণ অঞ্চলগুলো প্রাকৃতিক কারণেই পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন রয়ে যাবে। ল্যাটিন আমেরিকার অনেক দেশেই প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে, কিন্তু শুধু ভৌগোলিক পরিস্থিতি প্রতিকূল হওয়ায় নিউ ইয়র্ক বা ওয়াশিংটনের কাছে লন্ডন বা প্যারিসের চাইতেও দূরবর্তী জায়গা হয়ে রয়ে যাবে আর্জেন্টিনা বা চিলি। ল্যাটিন আমেরিকার দেশগুলো স্বাধীন হওয়ার প্রায় 200 বছর হয়ে গেল। এত দিনেও তারা উত্তর আমেরিকা বা ইউরোপের দেশগুলোর কাছাকাছি পৌঁছতে পারেনি। ক্যারিবিয়ান অঞ্চলকে ধরলে ল্যাটিন আমেরিকার মোট জনসংখ্যা হবে 60 কোটিরও বেশি। এদিকে ল্যাটিন আমেরিকার সম্মিলিত জিডিপি সর্বসাকুল্যে ফ্রান্স ও যুক্তরাজ্যের মিলিত জিডিপির সমান, অথচ ওই দুই দেশের মোট জনসংখ্যা মাত্র 12.5 কোটি। ঔপনিবেশিক শাসন এবং দাসত্বের নাগপাশ থেকে বেরিয়ে আসার পর অনেক পথ পাড়ি দিতে হয়েছে ল্যাটিন আমেরিকাকে, কিন্তু সামনে বাকি আছে আরও অনেক পথ। ল্যাটিন আমেরিকা শুরু হয়েছে যুক্তরাষ্ট্র মেক্সিকোর সীমান্ত থেকে, এরপর তা দক্ষিণে চলে গেছে 7,000 মাইল।
এর মাঝে পার হয়েছে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। কেপ হর্নের তিয়েরা দেল ফুয়েগো এর শেষ সীমানা। এখানে মিলিত হয়েছে আটলান্টিক আর প্রশান্ত মহাসাগর। ল্যাটিন আমেরিকার প্রশস্ততম অংশ পশ্চিম থেকে পূর্ব দিকে ব্রাজিল থেকে পেরু পর্যন্ত প্রায় ৩,২০০ মাইল চওড়া। এই অঞ্চলের পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর পূর্ব দিকে মেক্সিকো উপসাগর, ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর। এখানের কোনো উপকূলই প্রাকৃতিক গভীর পানির বন্দর নেই। ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য এটা বড় একটা অসুবিধা। মধ্য আমেরিকা এলাকাটিকে পরিবেষ্টিত পর্বত দ্বারা। এখানে আছে গভীর সব উপত্যকা। এর সংকীর্ণতম অংশটি মাত্র ১২০ মাইল প্রশস্ত। এর দক্ষিণে প্রশান্ত মহাসাগরের সমান্তরালে আন্দিজ নামে যে পর্বতমালা আছে তার দৈর্ঘ্য ৪৫০০ মাইল। পৃথিবীতে আর কোথাও আন্দিজের মতো এত বড় এলাকা জুড়ে এমন নিরবচ্ছিন্ন পর্বতমালা নেই। তুষার ঢাকা এই পর্বতমালা অত্যন্ত দুর্গম, ফলে মহাদেশটির পশ্চিমের অনেক এলাকা পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পশ্চিম গোলার্ধের উচ্চতম বিন্দুটি এখানেই, আর তা হলো ২২,৮৪৩ ফুট উঁচু আকনকাগুয়া পর্বত। এই পর্বতমালা থেকে জল প্রবাহিত হয়েছে নিম্নাঞ্চলে। এই প্রবাহ ব্যবহার করে জলবিদ্যুৎ উৎপাদন করছে চিলি, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া ও ভেনেজুয়েলা। অবশেষে পর্বতাঞ্চল শেষ হয়ে যখন সমতল এলাকা শুরু হয়, সেখানে দেখা যায় বন এবং হিমবাহ। এই জায়গাটা চিলির নিয়ন্ত্রণাধীন দ্বীপপুঞ্জ, আর এখানেই এই মহাদেশের ভূমির শেষ সীমানা। ল্যাটিন আমেরিকার পূর্বাঞ্চল জুড়ে রয়েছে ব্রাজিল ও আমাজন নদী। আমাজন পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। ল্যাটিন আমেরিকার দেশগুলোর মধ্যে সামান্য যেসব মিল আছে তার একটি হলো সবগুলো দেশের ভাষাই ল্যাটিন থেকে উদ্ভূত। ফ্রেঞ্চ গায়ানা এবং ব্রাজিল বাদে বাকিরা সবাই স্প্যানিশ ভাষাভাষী। ব্রাজিলের ভাষা পর্তুগিজ আর ফ্রেঞ্চ গায়ানার ভাষা ফরাসি। ভাষাগত এই সামঞ্জস্যের কারণে বেশিরভাগ মানুষই মনে করেন যে ল্যাটিন আমেরিকার দেশগুলো সব একই রকম। এর আড়ালে একটি ব্যাপার প্রায়শই হারিয়ে যায়, আর তা হলো এই এলাকার নানা অঞ্চলের আবহাওয়ার ভিন্নতা। এ বিশাল মহাদেশে 5টি ভিন্ন রকম আবহাওয়া বিদ্যমান। আন্দিজের পূর্ব দিকে দক্ষিণ আমেরিকার নিচের দিকের 1/3 ভূমি তুলনামূলক সমতল এবং আবহাওয়া নাতিশীতোষ্ণ। এই এলাকাকে বলা হয় সাউদার্ন কোন। উত্তরের পর্বত এবং জঙ্গলপূর্ণ এলাকার সাথে এই অঞ্চলের আবহাওয়ার কোনো মিলই নেই। আবহাওয়ার এই ভিন্নতা তাদেরকে দিয়েছে চাষযোগ্য জমি। চাষের খরচ এখানে যেমন কম, তেমনি নির্মাণ কাজের খরচও কম। অন্যদিকে ব্রাজিলকে নিজের দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মালামাল পরিবহন করতেই বেগ পেতে হয়। এত প্রতিবন্ধকতা থাকার পরেও অনেক বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা এখন ল্যাটিন আমেরিকার উজ্জ্বল ভবিষ্যতের কথা বলছেন। তাদের মতে এই মহাদেশটি উন্নয়নের চৌরাস্তায় দাঁড়িয়ে আছে। খুব শীঘ্রই নাকি এই অঞ্চলের যাত্রা শুরু হবে উন্নয়নের পথে। এই মতবাদ নিয়ে আমার বেশ আপত্তি আছে। ল্যাটিন আমেরিকার যে ভৌগোলিক পরিস্থিতি, তাতে এই এলাকার চৌরাস্তায় দাঁড়িয়ে থাকার বদলে পৃথিবীর এক প্রান্তে পড়ে আছে কথা বলাই শ্রেয় হবে। এই বিশাল মহাদেশ জুড়ে অনেক কিছুই ঘটে চলছে। সমস্যা হলো এই অঞ্চলের ঘটনা প্রবাহ সীমাবদ্ধ আছে নিজেদের মধ্যেই। পৃথিবীতে তেমন কোনো প্রভাব ফেলতে পারছে না। মনে হতে পারে যে এটা একান্তই উত্তর গোলার্ধ প্রসূত দৃষ্টিভঙ্গি। তবে এটাও ঠিক যে পৃথিবীর সকল গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, সামরিক এবং কূটনৈতিক শক্তিগুলো উত্তর গোলার্ধেই অবস্থিত। ল্যাটিন আমেরিকা পৃথিবীর অন্য অংশ থেকে অনেকটাই বিচ্ছিন্ন, এ কথা সত্যি। তবে এটাও সত্যি যে বর্তমান যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তের দক্ষিণে, অর্থাৎ এই ল্যাটিন আমেরিকায় মানুষ বসবাস করছে বিগত 15,000 বছর ধরে। ধারণা করা হয় তাদের উদ্ভব রাশিয়ায়। একটা সময় সমুদ্রের পানির উচ্চতা কমে গিয়ে বেরিং প্রণালী সমুদ্র থেকে জেগে উঠেছিল। তখন পায়ে হেঁটেই বেরিং প্রণালী পার হয়ে যেত। বিজ্ঞানীদের ধারণা ল্যাটিন আমেরিকার প্রথম বাসিন্দারা রাশিয়া থেকে পায়ে হেঁটে বেরিং প্রণালী অতিক্রম করে আমেরিকা মহাদেশে ঢুকেছিল। ল্যাটিন আমেরিকার বর্তমান অধিবাসীদের মধ্যে আছে ইউরোপীয়, আফ্রিকান, আদিবাসী ও মেস্তিজো জনগোষ্ঠী।
মেস্তিজোরা ইউরোপীয় এবং আদিবাসী আমেরিকানদের মিশ্র বংশোদ্ভূত। নানা জনগোষ্ঠীর মিশ্রণে এই উৎস খুঁজতে আমাদের পিছিয়ে যেতে হবে 1494 সালে স্পেন আর পর্তুগালের মধ্যে সম্পাদিত টর্ডিসিল্লাস চুক্তির সময়ে। শুধু ম্যাপ ধরে দূরবর্তী অচেনা অজানা জায়গায় লাইন টানার ইউরোপীয় প্রবণতা এখান থেকেই শুরু। বিশেষ করে ল্যাটিন আমেরিকা সম্পর্কে তো ইউরোপীয়রা কিছুই জানতো না তখন। এই দুই ইউরোপীয় নৌশক্তি সেই সময় জাহাজ নিয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে পশ্চিমে অভিযান চালাতে শুরু করে। নিজেদের মধ্যে চুক্তি করে ইউরোপের বাইরে নতুন আবিষ্কৃত অঞ্চলগুলো নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয় তারা। রোমে বসে পোপও এতে সম্মতি দেন। এর পরের ইতিহাস খুবই মর্মান্তিক। ইউরোপীয়রা এখানে যা যা করে তার ফলে বর্তমান দক্ষিণ আমেরিকার আদিবাসীদের অধিকাংশই নিশ্চিহ্ন হয়ে যায় কিছুদিনের মধ্যেই। 1800 প্রথম দশকের গোড়ার দিকে শুরু হয় ল্যাটিন আমেরিকার স্বাধীনতা সংগ্রাম। এতে নেতৃত্ব দেন ভেনেজুয়েলার সিমন বলিভার এবং আর্জেন্টিনার হোসে ডি স্যান মার্টিন। দক্ষিণ আমেরিকার মানুষের সমষ্টিক চেতনায় বলিভারের নামটা স্বর্ণাক্ষরে খোদিত হয়ে আছে। বলিভিয়া দেশটির নাম দেওয়া হয়েছে তার নাম অনুসারেই। বলিভারের জাতীয়তাবাদী নীতি অনেকটা সমাজতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্র বিরোধী। এই অঞ্চলের বামপন্থী চেতনায় বিশ্বাসী দেশগুলো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বলিভিয়ার এই নীতিকেই যথাযথ মনে করে। ঔপনিবেশিকতা বিরোধী সমাজতন্ত্র ঘেঁষা এই মতবাদটি অনেক ক্ষেত্রেই জাতীয়তাবাদী রূপ নিচ্ছে। মূলত রাজনীতিবিদরাই তাদের নিজেদের সুবিধার জন্য যখন যেমন প্রয়োজন তেমনভাবে মতবাদটি ব্যবহার করেছেন। নতুন জন্ম নেওয়া দেশগুলো ঊনবিংশ শতক জুড়ে গৃহযুদ্ধ আর সীমান্ত সংঘাতে লিপ্ত ছিল। তবে সেই শতকের শেষভাগে এসে রাষ্ট্রগুলোর সীমানা মোটামুটি নির্ধারিত হয়ে যায়। সবচেয়ে ধনী তিনটি দেশ ব্রাজিল, আর্জেন্টিনা ও চিলি তখন নিজেদের নৌবাহিনীকে শক্তিশালী করার এক অসুস্থ প্রতিযোগিতা শুরু করে। সামরিক দিকে বেশি মনোযোগ দেওয়ার কারণে এই তিন দেশেরই উন্নয়ন বাধাপ্রাপ্ত হতে থাকে। সীমান্ত নিয়ে বিরোধ এই মহাদেশ জুড়ে এখনও রয়ে গেছে। তবে দেশগুলো যতই গণতন্ত্রের পথে এগোচ্ছে ততই বিরোধগুলো স্থিমিত হয়ে আসছে। কিছু কিছু বিরোধ কূটনৈতিকভাবেও মেটানোর চেষ্টা করা হচ্ছে। তবে এসবের মধ্যে বলিভিয়া আর চিলির বিরোধটা সবচেয়ে তিক্ত। 1879 সালে প্রশান্ত মহাসাগরের যুদ্ধে এই তিক্ততার সূত্রপাত। এই সময় চিলির কাছে তাদের ভূমির একটা বড় অংশ হারায় বলিভিয়া। এর মধ্যে ছিল 250 মাইল দীর্ঘ উপকূলরেখা। সেই সময় থেকেই দেশটি ভূমিবেষ্টিত হয়ে আছে। এই ধাক্কা তারা আজও সামলে উঠতে পারেনি। এই কারণেই বলিভিয়া দক্ষিণ আমেরিকার দরিদ্রতম দেশগুলোর একটি। আর এর ফলে নিম্নভূমিতে বসবাসরত ইউরোপীয় বংশোদ্ভূত এবং উচ্চভূমিতে বসবাসরত আদিবাসীদের মধ্যে ব্যবধান ও দ্বন্দ্ব আরও বেড়ে চলছে। বলিভিয়ার অধিবাসীদের 88%ই মেস্তিজো ও আদিবাসী জনগোষ্ঠীর। সময় এই ক্ষত শুকাতে পারেনি। শ্বেতাঙ্গ ও বাদামি জনগোষ্ঠী একে অপরের বন্ধু হয়নি। দুই দেশের মধ্যে তিক্ততাও কমেনি। বলিভিয়াতে আছে দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের মজুদ, কিন্তু তারা এই গ্যাস চিলির কাছে বিক্রি করবে না। এদিকে চিলির দরকার নির্ভরযোগ্য বিক্রেতা। এই দুজন বলিভিয়ান প্রেসিডেন্ট এই নীতির বাইরে গিয়ে চিলির কাছে গ্যাস বিক্রির কথা ভেবেছিলেন। তারা আর ক্ষমতায় থাকতে পারেননি। সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট ইভা মোরালেস চিলিকে গ্যাস দেওয়ার জন্য নতুন একটি নীতির খসড়া করেছিলেন, কিন্তু বিনিময়ে তিনি চিলির কাছ থেকে তাদের হারানো উপকূলীয় অঞ্চলের ব্যবহারের অধিকার চান। গ্যাসের প্রবল চাহিদা থাকা সত্ত্বেও এই প্রস্তাব নাকচ করে দিয়েছে চিলি। এই দুই পক্ষে জাতীয়তাবাদী অহংকার আর ভৌগোলিক চাহিদার কাছে কূটনৈতিক কার্যক্রম পরাভূত হয়েছে। এই অঞ্চলের নানা রকম বিবাদ চলে আসছে এইভাবে অনেক দিন ধরেই। ব্রিটিশ আওতাধীন দেশ বেলিজ আর প্রতিবেশী গুয়েতেমালার মধ্যে ঊনবিংশ শতকে সীমান্ত নিয়ে বিরোধ তৈরি হয়েছিল। আফ্রিকা আর মধ্যপ্রাচ্যের মতো এই দুই দেশকেও সরল রেখা বরাবর বিভক্ত করেছে ব্রিটিশরা। গুয়েতেমালা বেলিজকে নিজেদের সার্বভৌম এলাকার অংশ হিসেবে দাবি করে। তবে বলিভিয়ার মতো তারা এই বিষয়টিকে নিয়ে এতটা সরগোল তুলতে ইচ্ছুক না।
চিলি আর আর্জেন্টিনার মধ্যে বিবাদ আছে বিগল চ্যানেলের পানিপথ নিয়ে। গায়ানার অর্ধেক অংশকে নিজেদের বলে দাবি করে ভেনেজুয়েলা। ইকুয়েডরে এমন দাবি করে পেরুকে নিয়ে। ইকুয়েডর আর পেরুর মধ্যেকার এই বিরোধটা এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিরোধগুলোর একটি। এই বিষয়টি নিয়ে গত ৭৫ বছরে ৩টি সীমান্ত সংঘর্ষ হয়েছে। এর মধ্যে সাম্প্রতিকতমটি হলো ১৯৯৫ সালে। তবে গণতন্ত্রের বিকাশের সাথে সাথে এসব দ্বন্দ্ব কিছুটা হলেও কমেছে। বিংশ শতকের দ্বিতীয় ভাগে মধ্য আমেরিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলো পরিণত হয়েছে শীতল যুদ্ধের প্রতিনিধিত্বমূলক যুদ্ধক্ষেত্রে। এর প্রভাবে বারবার সামরিক অভ্যুত্থান ঘটেছে। ল্যাটিন আমেরিকার অনেক দেশই দীর্ঘ সময় ধরে সামরিক শাসনের অধীনে ছিল। তখন ব্যাপক আকারে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। নিকারাগুয়া এর একটি বড় উদাহরণ। শীতল যুদ্ধের পরিসমাপ্তি হলো অনেক দেশই গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা হয়। এর ফলে বিংশ শতকের তুলনায় বর্তমানে দেশগুলোর মধ্যে সম্পর্ক বেশ স্থিতিশীল আছে। দক্ষিণ আমেরিকার অধিকাংশ মানুষ বসবাস করে পূর্ব ও পশ্চিম উপকূল বা তার কাছাকাছি অঞ্চলে। মহাদেশের ভেতরের দিকে বা একদম দক্ষিণের হিমশীতল অঞ্চলে খুব কম মানুষই বসবাস করে। এই কারণে দক্ষিণ আমেরিকাকে ফাঁপা মহাদেশ বলাও যেতে পারে। মধ্য আমেরিকা আর মেক্সিকোর ক্ষেত্রে অবশ্য ব্যাপারটা এমন নয়। এসব জায়গায় জনসংখ্যা সুষমভাবেই বণ্টিত হয়েছে। তবে মেক্সিকোর ক্ষেত্রে ভূমির কঠোর প্রকৃতি তাদের উন্নয়ন এবং কূটনৈতিক সম্পর্ক বিস্তারের পথকে সীমাবদ্ধ করে দিয়েছে। একদম উত্তর প্রান্তে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর সীমান্তের দৈর্ঘ্য ২০০০ মাইল। এর বেশিরভাগ অংশই মরুভূমি। এই এলাকাটি এতই রুক্ষ যে খুব কম জায়গাতেই মানুষ বসবাস করতে পারে। দুর্গম এই এলাকাটি যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে বাপার এলাকা হিসেবে কাজ করে। তবে প্রযুক্তি আর সামরিক দিক দিয়ে অনেক এগিয়ে থাকার কারণেই যুক্তরাষ্ট্রই মূলত এই বাপার অঞ্চলের সুবিধা পায়। সামরিক দৃষ্টিকোণ থেকে যদি দেখা হয়, মার্কিন সেনাবাহিনী চাইলেই এই অঞ্চল অতিক্রম করে মেক্সিকোকে আক্রমণ করতে পারে, কিন্তু মেক্সিকোর সামরিক বাহিনী এই চেষ্টা করলে স্রেফ ধ্বংস হয়ে যাবে। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এই দুর্গম এলাকা বেশ কার্যকরী একটা প্রতিবন্ধক, কিন্তু এই প্রতিবন্ধকের মধ্যে আছে অসংখ্য ছিদ্র। মার্কিন প্রশাসনকে সবসময়ই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে হয়। এই সমস্যার ভবিষ্যতও থাকবে। মেক্সিকানরা সবাই জানে এখন যেসব জায়গা টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউ মেক্সিকো এবং অ্যারিজোনা নামে পরিচিত, তার সবই 1846 থেকে 48 সালের যুদ্ধের আগে মেক্সিকোর অংশ ছিল। সেই যুদ্ধে মেক্সিকোর প্রায় অর্ধেক অংশ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হয়। তবে এই সব অঞ্চলের আবার অধিগ্রহণ করে নিতে আন্দোলন জাতীয় তেমন কিছু মেক্সিকো হচ্ছে না। সীমান্ত নিয়েও দুই দেশের মধ্যে কোনো বিরোধ নেই। একসময় মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ ছিল রিও গ্রান্দে উপত্যকা ছোট্ট একখণ্ড ভূমি নিয়ে। 1850-এর দশকে রিও গ্রান্দে নদীর গতিপথ বদলে গেছে এই বিরোধের সূচনা তখন। বিংশ শতকের বেশিরভাগ সময় ধরে এই বিরোধ চলেছে। তবে 1967 সালে এই বিরোধের নিষ্পত্তি হয় এবং তারা ঐক্যমতে পৌঁছায় যে এটি মেক্সিকোরই অংশ। একবিংশ শতকের মাঝামাঝি গিয়ে উপরে উল্লেখিত 4টি রাষ্ট্রের স্পানিকরাই সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠীতে পরিণত হবে, আর তাদের মধ্যে বেশিরভাগ হবে মেক্সিকান বংশোদ্ভূত। তখন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমান্তের দুই পাশের স্প্যানিশ ভাষাভাষীরা এক হওয়ার জন্য আন্দোলন শুরু করতে পারে। তবে এই ধরনের আন্দোলনে হালে পানি পাওয়ার সম্ভাবনা কম, কারণ মার্কিন ল্যাটিনোদের অনেকেই মেক্সিকান বংশোদ্ভূত নয়, আর মেক্সিকোর পক্ষেও এত সহজে যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার মানে পৌঁছানো সম্ভব নয়। মেক্সিকান সরকার তার নিজের অঞ্চলকে সামলাতেই হিমশিম খায়। বাড়তি ঝামেলা কাঁধে নিতে চাওয়ার মতো কোনো ইচ্ছাই তাদের আছে বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের ছায়াতলে থাকাই মেক্সিকোর নিয়তি। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাদেরকে নমনীয় থাকতে হবে সবসময়। মেক্সিকো উপসাগরের নিয়ন্ত্রণ রাখার মতো শক্তিশালী নৌবাহিনী তাদের নেই। আটলান্টিকে যাওয়ার মতো সামর্থ্যও তারা রাখে না।
তাই নিজেদের ক্ষুদ্র সমুদ্রপথকে সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্রের উপরই তাদের নির্ভর করতে হয়। দুই দেশের বড় বড় কোম্পানিগুলো ফ্যাক্টরি স্থাপন করেছে সীমান্তের দক্ষিণে। পরিবহন আর শ্রমিক খরচ কমানোর জন্যই এই দুর্গম অঞ্চলে বিনিয়োগ করছে তারা। কিন্তু এই এলাকা মানুষের বসবাসের জন্য প্রতিকূল হওয়ায় বাফার জোন হিসেবেই থেকে যাবে। আর এই অঞ্চল পার হয়ে ল্যাতিন আমেরিকার দরিদ্র মানুষেরা উত্তরের দিকে যাওয়া অব্যাহত রাখবে। আমেরিকা তাদের কাছে এক পরম আরাধ্য ভূমি। মেক্সিকোর পূর্ব দিকে সিয়েরা মাদ্রে ওরিয়েন্টাল এবং পশ্চিমে সিয়েরা মাদ্রে অক্সিডেন্টাল পার্বত্য অঞ্চল। এর মাঝখানে আছে মালভূমি। আর দক্ষিণে মেক্সিকো উপত্যকার অঞ্চলে অবস্থিত রাজধানী শহর মেক্সিকো সিটি। মেক্সিকো সিটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ মহানগরীগুলোর একটি। এর জনসংখ্যা প্রায় 2 কোটি। পশ্চিমের পার্বত্য অঞ্চল এবং উপত্যকাগুলো জমি চাষাবাদের জন্য একেবারেই উপযোগী নয়। নদীগুলো পণ্য পরিবহনের জন্য অনুপযুক্ত। পূর্ব দিকের মাটি অপেক্ষাকৃত উর্বর, কিন্তু সার্বিকভাবেই দেশটির ভূপ্রাকৃতি যথেষ্ট রুক্ষ। এসব কারণে চাইলেও সেভাবে উন্নতি করতে পারছে না মেক্সিকো। দক্ষিণ দিকে 2টি দেশ, বেলিজ আর গুয়াতেমালার সাথে তাদের সীমান্ত, কিন্তু দক্ষিণমুখী আগ্রাসনের কোনো ইচ্ছা নেই মেক্সিকোর। কারণ দক্ষিণের দিকে ভূমি ক্রমেই উঁচু হতে হতে পার্বত্য অঞ্চলে পরিণত হয়েছে। ফলে তা দখল করে নিয়ন্ত্রণে রাখা এক দুঃসাধ্য ব্যাপার। তাছাড়া এই এলাকা দখল করেও তেমন কোনো সমৃদ্ধির সম্ভাবনা নেই, কারণ এই 2 দেশের ভূমিও উর্বর নয়। মেক্সিকোর আসলে দখলদারিত্বের কোনো মনোভাবও নেই। তার বদলে তারা অন্যদিকে মনোযোগ দিতে আগ্রহী। মেক্সিকো চাইছে তাদের তেল উৎপাদন শিল্পকে আরও উন্নত করতে এবং কারখানাগুলোতে দেশি বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে। তাছাড়া তাদের অনেক অভ্যন্তরীণ সংকটও আছে। সে বিষয়গুলোর সমাধান করা পর্যন্ত তাদের কাছে বেশি জরুরি। মাদক ব্যবসাজনিত সহিংসতা আর বিরোধ নিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের মাদক সেবীদের বিপুল চাহিদা। এই চাহিদার বড় একটা অংশ যোগান দেয় মেক্সিকো থেকে। মেক্সিকোন সীমান্ত পাচারকারীদের জন্য একটা আদর্শ জায়গা। বিশেষ করে গত 20 বছরে এই সীমান্ত অঞ্চলে পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই ধরনের পরিস্থিতির নেপথ্যে কারণ যুক্তরাষ্ট্রের কলম্বিয়া নীতি। কলম্বিয়া দেশটির অবস্থান মেক্সিকো থেকে 1500 মাইল দক্ষিণে। মার্কিন প্রেসিডেন্ট নিক্সন 1970-এর দশকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, অনেকটা ইদানিংকালে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের মতোই। কিন্তু এটি এমন এক যুদ্ধ যেখানে জয়লাভ করা প্রায় অসম্ভব। 1990-এর দশকের শুরুর দিকে কলম্বিয়ার ড্রাগ কার্টেলগুলোর বিরুদ্ধে সরাসরি অভিযানে নামে ওয়াশিংটন। কলম্বিয়া সরকারও প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল, কিন্তু কলম্বিয়া থেকে আকাশ ও সাগরপথে যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের অনেক রুট বন্ধ করে দিতে সক্ষম হয়েছিল তারা। জবাবে কার্ডগুলো স্থলপথে নতুন রুট তৈরি করে নেয়। মধ্য আমেরিকা ও মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও পশ্চিম দিক দিয়ে তারা চোরাচালান কার্যক্রম জোরদার করতে থাকে। যে পথ তারা ব্যবহার করছে সেটি আসলে যুক্তরাষ্ট্রেরই তৈরি করা প্যান আমেরিকান মহাসড়ক। এই মহাসড়ক দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে উত্তর আমেরিকার উত্তর প্রান্ত পর্যন্ত চলে গেছে। 2 মহাদেশের বিভিন্ন দেশের বিভিন্ন পণ্য পরিবহনের সুবিধার্থে এই মহাসড়ক নির্মাণ করা হয়েছিল। আর মাদক কারবারিরা এখন একে ব্যবহার করছে মাদক পাচারের কাজে। মেক্সিকোর মাদক কারবারিদের এতে বেশ সুবিধাই হয়ে যায়। তারা এই পথকে কাজে লাগিয়ে নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করে এবং নিজেরাই মাদক উৎপাদন করতে থাকে। বিলিয়ন বিলিয়ন ডলারের এই ব্যবসা কারণে শুরু হয় এই এলাকা নিয়ে এলাকা দখলের যুদ্ধ। বিজয়ীরা তাদের নতুন পাওয়ার, শক্তি এবং অর্থ ব্যবহার করে মেক্সিকোর পুলিশ এবং তার সামরিক বাহিনীর মধ্যে ঢুকে তাদের দুর্নীতিগ্রস্ত করে ফেলে। সেই সাথে কুক্ষিগত করে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতাদেরকেও। আফগানিস্তানের হেরোইন ব্যবসার পরিস্থিতিও অনেকটাই এমনই ছিল। আফগান পপি চাষিরা যখন দেখলো ন্যাটো এসে তাদের এতকালের রুটি রুজি ধ্বংস করে দিচ্ছে, তখন তাদের সামনে বিকল্প হিসেবে 2টি উপায় খোলা ছিল। এক অংশ অস্ত্র তুলে নিল, আরেক অংশ তালেবানদের পক্ষে চলে গেল। আফগান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের সহযোগিতা মেলেনি। সেখানে চলত মাদক সম্রাটদের রাজত্ব।
মেক্সিকোতেও একই ঘটনা ঘটল। সময়ের সাথে সাথে সরকারের বদল হয়েছে, কিন্তু পুরো দেশটিকে মেক্সিকো সিটি কখনোই সেভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। বর্তমান পরিস্থিতি আরও জটিল। ড্রাগ কার্টেলগুলোর এখন নিজস্ব আর্ধসামরিক বাহিনী রয়েছে। অস্ত্রশস্ত্রে তারা রাষ্ট্রীয় বাহিনীর সমকক্ষ। রাষ্ট্রীয় বাহিনীর তুলনায় টাকা পয়সা বেশি হওয়ায় তাদের উদ্যমও বেশি। এইসব বাহিনী মেক্সিকোর বেশ কিছু অঞ্চলে কর্মসংস্থানের বড় একটা উৎসও বটে। মাদক ব্যবসা পরিচালনাকারী দলগুলোর আয়ও বিপুল। তাদের এই টাকা ছড়িয়ে পড়ছে সারা দেশে, আর এই কালো টাকা সাদা করতে তারা লগ্নি করছে নানা রকম বৈধ ব্যবসায়। মেক্সিকো বর্তমানে গৃহযুদ্ধের ধার প্রান্তে দাঁড়িয়ে। কার্টেলগুলো ত্রাসের রাজত্ব কায়েম করে বিভিন্ন এলাকায় দখলের করে রেখেছে। সরকার ভান ধরছে যেন সবকিছুই তাদের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণে। আর দুই পক্ষের মধ্যে মাঝে মাঝে মারা যাচ্ছে শত শত সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে সবচেয়ে ভয়ানক রূপ দেখা গেছে 2014 সালে। সে বছরের সেপ্টেম্বর মাসে কার্টেলগুলোর হাতে খুন হয় মেক্সিকোর একটি স্কুলের 43 জন ছাত্র শিক্ষক। গোটা দেশ স্তম্ভিত হয়ে যায় এই ঘটনায়। সাধারণ মানুষের সমর্থন সরকারের পক্ষে চলে যায়। তবে এই ঘটনা দীর্ঘমেয়াদী এক যুদ্ধের ভয়ানক এক মাইলফলক মাত্র। যুক্তরাষ্ট্রে মাদক পৌঁছানোর স্থলপথ বেশ দৃঢ়ভাবেই প্রতিষ্ঠিত হয়ে গেছে বলা চলে। যুক্তরাষ্ট্রের বিশাল মাদকের চাহিদা কমারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমেরিকা চায় মাদকের বিরুদ্ধে যুদ্ধে মেক্সিকো পূর্ণ সহযোগিতা করুক। মেক্সিকোতে যখন যে সরকারই এসেছে তারাই যুক্তরাষ্ট্রের এই চাওয়া পূরণ করতে কাজ করে গেছে, কিন্তু এই কাজটা করতে গিয়ে তাদের মুখোমুখি হতে হয়েছে নতুন এক জটিলতার। যুক্তরাষ্ট্রের কাছে নিত্য ব্যবহার্য পণ্য বিক্রি করাটাই মেক্সিকোর আয়ের মূল উৎস। এখন যুক্তরাষ্ট্র যদি মাদকের নিত্য ব্যবহার্য পণ্য হিসেবে ব্যবহার করে, তাহলে মেক্সিকো তা সরবরাহ করবেই। মেক্সিকোতে কম খরচে মাদক উৎপাদন করে বৈধ পণ্যের চেয়ে বেশি দামে যুক্তরাষ্ট্রে বিক্রি করা যায়। মাদক ব্যবসা না থাকলে মেক্সিকো আরও দরিদ্র হয়ে যাবে, কারণ মাদকের বিনিময়ে যে বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা মেক্সিকোতে ঢুকে তা বন্ধ হয়ে যাবে। আবার মাদক ব্যবসার কারণেই দেশটি হয়ে উঠেছে প্রচণ্ড সহিংস। মেক্সিকোর দক্ষিণে অবস্থিত কিছু দেশের জন্য এটা সত্য। মধ্য আমেরিকায় আহামরি কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য নেই। শুধু একটাই ব্যাপার আছে এখানে, এই অঞ্চল খুবই সংকীর্ণ। এখন পর্যন্ত শুধু একটি দেশই এই পরিস্থিতির সুবিধা নিতে পেরেছে, সেটি হচ্ছে পানামা। পানামা দেশটি অতি সংকীর্ণ। পানামা খালের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে প্রশান্ত মহাসাগরের সহজ সম্পর্ক স্থাপিত হয়েছে, আর দেশটি নিজেদের উন্নয়নে এই সুযোগকে কাজে লাগাচ্ছে। তবে চীন এসে এই অঞ্চলে কাঁচা টাকা ঢালতে শুরু করার পর পানামা খাল কেন্দ্রিক এই পরিস্থিতিও বদলে যেতে পারে। আধুনিক প্রযুক্তির যুগে চীনে স্যাটেলাইট ফটোগ্রাফের ব্যবহার করে ম্যাপ এবং ভৌগোলিক অবস্থান বিশ্লেষণ করতে সক্ষম। ফলে সংকীর্ণ এই অঞ্চলে নিজেদের সুবিধা খুঁজে বের করতে সক্ষম হয়েছে তারা দেখতে পাচ্ছে অবস্থানগত কারণে তারা নিকারাগুয়া নামক ছোট্ট দেশটি ব্যবসায়িক দিক থেকে নানা রকম সুবিধা দিতে পারবে তাদেরকে। প্রস্তাবিত নিকারাগুয়া গ্র্যান্ড ক্যানেল বাস্তবায়িত হলে মধ্য আমেরিকার পুরো পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এই খাল অতি উচ্চবিলাসী একটি ভাবনা। তবে এর আগে ছোট্ট করে পানামা খালের ইতিবৃত্ত জানা যাক। 1513 সালে স্প্যানিশ অভিযাত্রী বাস্কো নুনেজ ডি বালবোয়া আটলান্টিক অভিযানে বেরিয়ে পড়েন। তিনি সর্বপ্রথম পানামা উপকূলে এসে নামেন। সেখান থেকে জঙ্গল আর পার্বত্য অঞ্চল পার হয়ে পৌঁছে যান বিশাল মহাসাগরের তীরে। প্রশান্ত মহাসাগর নামে এখন আমরা তাকে চিনি। সেই সময় বোঝা যায় যে এই দুই মহাসাগরকে সংযুক্ত করতে পারলে সম্ভাবনার দুয়ার খুলে যাবে, কিন্তু প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে পরবর্তী 401 বছরেও ভৌগোলিক এই বাধা অতিক্রম করা সম্ভব হয়নি। অবশেষে 1914 সালে 50 মাইল দীর্ঘ পানামা খাল উদ্বোধন করা হয়। এর নিয়ন্ত্রণ ছিল যুক্তরাষ্ট্রের হাতে। পানামা খালের কারণে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে পাড়ি দেওয়ার দূরত্ব অন্তত 8000 মাইল কমে যায়। এর ফলে পানামায় অভাবনীয় অর্থনৈতিক সমৃদ্ধি আসে। 1999 সাল থেকে পানামা খালকে পানামার অধীনেই ধরা হচ্ছে, কিন্তু বাস্তবে এটা একটা আন্তর্জাতিক মুক্তাঞ্চল। আমেরিকা আর পানামার নৌবাহিনী যৌথভাবে এই খালের নিরাপত্তা বিধান করছে। আর চীনের সমস্যা এইখানেই।
পানামা আর যুক্তরাষ্ট্র হলো বন্ধু দেশ। তাদের বন্ধুত্ব এতটাই যে 2014 সালে পানামাকে যুক্তরাষ্ট্রের চামচা হিসাবে আখ্যা দেওয়া হয় এবং এই আখ্যা দিয়ে ভেনেজুয়েলা তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে। ভেনেজুয়েলা বিগত কিছুদিন ধরে ক্রমাগত বিপ্লবী বলিভিয়ানদের মতাদর্শের দিকে ঝুঁকে পড়েছে। যুক্তরাষ্ট্রই এতদিন ধরে তাদের সবথেকে বড় ব্যবসায়িক অংশীদার ছিল। যুক্তরাষ্ট্রের আমদানিকৃত তেলের 10% আসে ভেনেজুয়েলা থেকে। তবে জ্বালানি শক্তি নিয়ে তাদের এই বন্ধুত্ব এখানেই শেষ হয়। যুক্তরাষ্ট্র এখন শেল প্রযুক্তি ব্যবহার করে জ্বালানি উৎপাদন করছে। অপরদিকে বেইজিং ভেনেজুয়েলা থেকে তেল নিতে আগ্রহী। পানামা বা খাল ব্যবহার না করে কিভাবে এই কাজটি করা যায়, তারা এখন থেকেই সেই উপায় খুঁজছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি চীন বৈশ্বিক পরাশক্তি হতে চায়, আর এজন্য তাদের প্রয়োজন বাণিজ্য এবং নৌবাহিনীর জন্য সাগরপথে নিয়ন্ত্রণ। পানামা খাল বাহ্যিকভাবে একটি নিরপেক্ষ জলপথ হিসেবেই বিবেচিত, কিন্তু এই জায়গাটা মূলত চলছে যুক্তরাষ্ট্রের ইশারায়। তাই চীনের এখন নিজেদের নিয়ন্ত্রণাধীন একটি নতুন খাল দরকার। এই কাজটি তারা করতে চাচ্ছে নিকারাগুয়ায়, আর এই জন্য তাদের খরচ হবে কম হলেও $50 বিলিয়ন। একটা বৈশ্বিক পরাশক্তির জন্য $50 বিলিয়ন এমন আর কি খরচ? নিকারাগুয়া গ্র্যান্ড ক্যানেল নামক এই প্রকল্পটির অর্থায়ন করছে ওয়াং জিং নামের হংকংয়ের একজন ব্যবসায়ী। টেলিযোগাযোগ খাতে ব্যবসা করছেন তিনি, প্রচুর অর্থ উপার্জন করেছেন। তবে প্রকৌশল বিষয়ে তার ধারণা সামান্যই, অথচ তিনি পৃথিবীর ইতিহাসের অন্যতম বৃহৎ নির্মাণ প্রকল্পের মাস্টারমাইন্ড হয়ে বসে আছেন। তিনি আবার এও বলেছেন যে চীনের সরকার এই প্রকল্পের সাথে জড়িত নয়। চীনের ব্যবসায়িক নীতি আর সেই সাথে সব কিছুতেই চীন সরকারের নাক গলানোর স্বভাবের কথা বিবেচনা করলে এরকম হওয়াটা খুবই অস্বাভাবিক। এই প্রকল্পটা 2020 সালে শেষ হওয়ার কথা ছিল। $50 বিলিয়ন বিনিয়োগটা বিশাল, নিকারাগুয়ার সার্বিক অর্থনীতির 4 গুণ। তবে এই বিনিয়োগ ল্যাটিন আমেরিকার চীনের সার্বিক নিয়ন্ত্রণের অংশবিশেষ মাত্র। যুক্তরাষ্ট্র এই অঞ্চলের মূল ব্যবসায়িক অংশীদার। চীন ধীরে ধীরে যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করার চেষ্টা করছে। জনাব ওয়াংকে আর্থিক সহায়তা কে দিচ্ছে তা স্পষ্ট নয়, আর নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগাও এত কিছু ভাবেননি। তিনি এই খাল খননের প্রকল্পের প্রস্তাব পাওয়ার সাথে সাথেই রাজি হয়ে যান। এই প্রকল্পের কারণে যে অন্তত 1,20,000 মানুষের বাস্তুচ্যুত হওয়ার সম্ভাবনা আছে, তাও তিনি আমলে নেননি। ওর্তেগা এককালে আগুনখেকো স্যান্দিনিস্তা সমাজতন্ত্রী বিপ্লবী হিসেবে পরিচিত ছিলেন, আর এখন তাকে পুঁজিবাদের খাতায় নাম লেখানোর অভিযোগে অভিযুক্ত করা হয়। এই খাল খনন করা হলে দেশটি 2 ভাগে বিভক্ত হতে পারে। পারাপারের জন্য পুরো খালের উপর থাকবে একটি মাত্র সেতু। ওর্তেগা জানান তার এই সিদ্ধান্তের কারণে নানা রকম বিতর্ক সৃষ্টি হবে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন। তার যুক্তি ছিল এই খালের কাজ শেষ হলে হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। নতুন নতুন বিনিয়োগ আসার ব্যাপারেও তিনি আশাবাদী ছিলেন। পশ্চিম গোলার্ধের দ্বিতীয় দরিদ্রতম দেশটির ভাগ্য এই খালটি বদলে দেবে বলে তার ধারণা ছিল। নিকারাগুয়ার গ্র্যান্ড ক্যানেল পানামা খালের চেয়েও দীর্ঘ এবং গভীর হবে বলে পরিকল্পনা করা হয়। এর মধ্য দিয়ে ট্যাঙ্কার এবং কন্টেনার জাহাজ পার হওয়ার কথা ছিল। এর অর্থ হচ্ছে চীনের বিশাল বিশাল সামরিক জাহাজও এই খাল দিয়ে পার হওয়ার সুযোগ ছিল। এই খালের মধ্যবর্তী অংশে পড়ে নিকারাগুয়ার হ্রদ। এই হ্রদ খননের কাজ চালিয়ে যাওয়ায় একে জাহাজ চলাচলের উপযোগী করার পরিকল্পনা নেওয়া হয়। পরিবেশবাদীরা সতর্ক করে দেন যে ল্যাটিন আমেরিকার সর্ববৃহৎ মিঠাপানির হ্রদটি এতে দূষিত হবে, কিন্তু ওর্তেগা এইসব বিষয়ে কান দেননি। এই খাল খননের জন্য 2013 সালে ওয়াং জিং কোম্পানির সাথে 50 বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেন নিকারাগুয়ার সরকার, কিন্তু এরপরে আর কোনো অগ্রগতি সাধিত হয়নি। 2015 সালে সেপ্টেম্বরে চীনের স্টক মার্কেটে ধস নামায় নিজের সম্পদের 85%ই হারাতে হয় জনাব ওয়াংকে। ফলে নিকারাগুয়া খালের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে, আর এই পরিস্থিতির কোনো উন্নতি না হওয়া 2024 সালে চুক্তি বাতিল করে দেয় নিকারাগুয়ার সরকার। এখানে আরও একটি ভাবনার বিষয় হচ্ছে প্রস্তাবিত নিকারাগুয়ান গ্র্যান্ড খালের
পানামা খালের থেকে মাত্র 100 মাইল দক্ষিণে অবস্থিত কাছাকাছি দুইটি জায়গায় মধ্যে এইরকম দুইটি খাল কি আদৌ দরকার আছে? চীন তাহলে কেন এই খালের জন্য এত উঠে পড়ে লেগেছে? এই প্রশ্ন তুলছেন সন্দেহবাদীরা। চীনের বড় বড় জাহাজগুলো যেন এখান দিয়ে যেতে পারে, এজন্যই চীন এই খালটি খননে অর্থায়ন করতে চেয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু নিকারাগুয়ায় এই ক্যানেল তৈরি হলেও এখান থেকে অর্থনৈতিকভাবে লাভবান হতে চীনের কয়েক দশক লেগে যেত। আসলে চীনের কাছে এই প্রকল্পটা যতটা না বাণিজ্যিক, তার চেয়েও বেশি জড়িত জাতীয় নীতি এবং অহমের সাথে। দুই সাগরের মধ্যে সংযোগ স্থাপন করাটা ল্যাটিন আমেরিকার তাদের আধিপত্য বিস্তারের ধ্বজা ধারণ করে থাকত। আফ্রিকান আধিপত্যের বিস্তারে অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে চীন। এর পাশাপাশি গত 20 বছর যাবৎ তাদের মনোযোগ পড়েছে রিও গ্রান্দের দক্ষিণ দিকে। এই অঞ্চলের নানা নির্মাণ প্রকল্পেও বিনিয়োগের পাশাপাশি ল্যাটিন আমেরিকার বিভিন্ন সরকারকে বিপুল পরিমাণে ঋণ দিচ্ছে চীন। আর্জেন্টিনা, ভেনেজুয়েলা এবং ইকুয়েডর হলো তাদের অন্যতম উল্লেখযোগ্য ঋণ গ্রহীতা। এর বিনিময়ে আঞ্চলিক দাবিগুলোর বিষয়ে জাতিসংঘে এই দেশগুলোর সমর্থন চায় চীন। বিশেষ করে তাইওয়ানের ব্যাপারে সমর্থন তাদের দরকার। বেইজিং এই অঞ্চল থেকে আমদানিও করছে বর্তমানে। ল্যাটিন আমেরিকার দেশগুলো যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতি দ্বারা প্রভাবিত ছিল এতদিন। যুক্তরাষ্ট্র তাদের সাথে বিভিন্ন রকম দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি করে এসেছে। ইউরোপীয় ইউনিয়নও একই সাথে কাজ করছে। চীনও সেই পথে পা বাড়াচ্ছে। চীনের কারণে ল্যাটিন আমেরিকার দেশগুলোর হাতে এখন বিকল্প ব্যবসায়িক অংশীদার আছে। ফলে পণ্যের বাজারে হিসেবে যুক্তরাষ্ট্রের গুরুত্ব কমে আসছে। এর মধ্যেই ব্রাজিল মূল ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতিস্থাপন করে ফেলেছে চীন। অন্যান্য ল্যাটিন দেশগুলো সাথে তারা একই কাজ করবে। ল্যাটিন আমেরিকার দেশগুলো কখনোই মার্কিনপন্থী ছিল না। তারা নিজ থেকে কখনো যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করতে চায় না। তাদের মধ্যকার সম্পর্ক মূলত যুক্তরাষ্ট্রই নির্ধারণ করে এসেছিল এতদিন। এর সূচনা হয় মনরো অধ্যাদেশের মাধ্যমে। 1823 সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জেমস মনরো ইউরোপীয় ঔপনিবেশিক শক্তিগুলোকে সাবধান করে দিয়ে বলেছিলেন, ল্যাটিন আমেরিকা যুক্তরাষ্ট্রের উঠানের মতো, আর এই অঞ্চলে তাদের প্রভাব বলয় থাকবে। এরপর থেকে তারাই এই অঞ্চলের ঘটনা প্রবাহ নিয়ন্ত্রণ করে আসছিল। আর এই নিয়ন্ত্রণ খুব একটা শুভ ফল বয়ে আনেনি বলে মনে করেন ল্যাটিন আমেরিকার অনেক মানুষ। প্রেসিডেন্ট জেমস মনরোর ঐতিহাসিক মতবাদ প্রবর্তনের 8 দশক পরে আরেকজন মনরোর উদয় হলো। তিনি হলেন থিওডোর টেডি রুজভেল্ট। 1904 সালে এক ভাষণে তিনি বলেছিলেন, মনরোর মতবাদে যেমনটি বলা আছে সেই অনুযায়ী পশ্চিম গোলার্ধে তাদের ক্ষমতা ব্যবহার করবে যুক্তরাষ্ট্র। অন্যায্য কিছু হাতে দেখলে আমরা সর্বশক্তি প্রয়োগ করব। আন্তর্জাতিক পুলিশ হিসেবেও এই অঞ্চলে আমরা ভূমিকা পালন করতে পারি। সহজ কথায় এর সারমর্ম হলো, যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে যখন খুশি তখন সেনা মোতায়েন করবে। বিপ্লবের অর্থ যোগানো ছাড়াও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সরবরাহ ও সামরিক প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে এই কাজটি তারা নিষ্ঠার সাথেই চালিয়ে এসেছে। 1890 সাল থেকে শুরু করে স্নায়ুযুদ্ধে শেষ হওয়ার পূর্ব পর্যন্ত ল্যাটিন আমেরিকায় অন্তত 50 বার শক্তি প্রয়োগ করেছে তারা। এরপর থেকে অতিরিক্ত নাক গলানোর হার কমতে শুরু করে। 2001 সালে অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস কর্তৃক প্রণীত 34 জাতির আন্তঃ আমেরিকান গণতান্ত্রিক সনদে স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র। সেখানে ঘোষিত ছিল 2 আমেরিকার মহাদেশের জনগণেরই গণতন্ত্রের অধিকার রয়েছে এবং এই অঞ্চলের দেশগুলোর সরকারও গণতন্ত্রের প্রচার ও প্রতিরক্ষার দায়বদ্ধ। তখন থেকে সরকার বদল বা বিপ্লবে অর্থায়নের বদলে ল্যাটিন আমেরিকার দেশগুলোকে অর্থনৈতিকভাবে নিজেদের উপর নির্ভরশীল করে তোলাকেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। আর এই লক্ষ্যে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন বা সেন্ট্রাল আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্টের মতো বাণিজ্যের জোট তৈরি করেছে তারা। উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে ঐতিহাসিক বা অর্থনৈতিক সম্পর্ককে সত্যিকারের কোনো উষ্ণতা কখনোই ছিল না এর মধ্যে। এই কারণেই চীন এসে দুয়ারে দাঁড়ানোর সাথে সাথেই তাদের জন্য দুয়ার উন্মুক্ত করে দেওয়া হয়। বেইজিং বর্তমানে উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, পেরু ও মেক্সিকোর কাছে অস্ত্র বিক্রয় করছে।
দিচ্ছে নানা রকম সামরিক সহযোগিতা। এইসব দেশের সাথে সামরিক বিনিময় কর্মসূচিও চালাতে চাইছে। মিলিটারি এক্সচেঞ্জ বা সামরিক বিনিময় বলতে সেনাবাহিনীর অফিসার, ট্রেনিং এবং কার্যক্রম, এই 3 ধরনের বিনিময়কেই বোঝানো হয়। বর্তমানে তারা ভেনেজুয়েলার সাথেও সামরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। চীন মনে করে একবার সম্পর্ক স্থাপিত হয়ে গেলে, এমনকি বলিভিয়ান বিপ্লব শেষ হয়ে গেলেও এই সম্পর্ক অক্ষুণ্ণ থাকবে। তবে তারা ল্যাটিন আমেরিকা যে পরিমাণ কূটনৈতিক বিনিয়োগ করছে তার তুলনায় অস্ত্র সরবরাহ একেবারেই তুচ্ছ। 2011 সালে চীন তাদের জাহাজ হাসপাতাল ফিস আর্ক ল্যাটিন আমেরিকায় নিয়ে এসে সেবা কার্যক্রম চালিয়েছে। এই জাহাজ হাসপাতালটি ছিল 300 শয্যা বিশিষ্ট। যুক্তরাষ্ট্রের 1000 শয্যার জাহাজ হাসপাতালের তুলনায় যদিও এটি একেবারেই ছোট, তবে চীনের মানবিক সাহায্য প্রদানের এই প্রচেষ্টা ল্যাটিন আমেরিকায় তাদের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এইসব কার্যক্রমের মাধ্যমে চীন আরেকটা বার্তাও দিতে পারছে, সেটা হলো তারা এখন নিজেদের প্রতি সমর্থন বাড়াচ্ছে। তবে চীনের বাণিজ্যিক প্রভাব থাকুক বা না থাকুক, ল্যাটিন আমেরিকার দেশগুলো তো আর ভৌগোলিক অবস্থান পাল্টাতে পারবে না। ফলে যুক্তরাষ্ট্র সবসময়ই এই অঞ্চলের বড় খেলোয়াড় হয়ে থাকবে। যুক্তরাষ্ট্রকে পুরোপুরি অগ্রাহ্য করা ল্যাটিন আমেরিকার পক্ষে কখনোই সম্ভব হবে না। ব্রাজিলকে দিয়ে এই ব্যাপারটা বোঝানো যায়। ব্রাজিল একটি বিশাল দেশ। দক্ষিণ আমেরিকার মোট স্থলভাগের 1/3 ব্রাজিলের দখলে। দেশটির আয়তন প্রায় যুক্তরাষ্ট্রের সমান। 27টি প্রদেশ নিয়ে গঠিত ব্রাজিল আকারে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 27টি দেশের সম্মিলিত আকারের থেকেও বড়। কিন্তু একটি ধনী এবং প্রভাবশালী দেশ হবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোর দরকার তা ব্রাজিলের নেই। ব্রাজিলের 1/3 জুড়ে আছে জঙ্গল। এই জঙ্গল কেটে বসতি স্থাপন করা একদিকে যেমন প্রচণ্ড ব্যয়বহুল, তেমনি এর কিছু এলাকা ধ্বংস সাধন করাও বেআইনি। অ্যামাজন বনের ক্ষতি সাধনের ফলে ব্রাজিল হয়তো সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু এর ফলে গোটা পৃথিবীর বাস্তু সংস্থানের উপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। তবে আপাতত পরিবেশের চাইতে নিজেদের আবাসন ও কৃষি নিয়েই ব্রাজিল বেশি উদ্বিগ্ন। ফলে তাদের সরকারের অনুমোদন নিয়েই আমাজন বন কেটে এবং পুড়িয়ে কৃষিজমি বের করার বন্দোবস্ত করা হচ্ছে। কিন্তু এসব করে খুব লাভ হচ্ছে তা নয়। এই অঞ্চলের মাটি চাষের জন্য মোটেও উপযুক্ত নয়। চাষ শুরু করার কয়েক বছরের মধ্যে এখানে আর ফসল উৎপাদন করা যায় না। ফলে কৃষকেরা নতুন নতুন জায়গায় রেইন ফরেস্ট কাটার প্রস্তুতি নিচ্ছে। একবার এই সব জঙ্গল কেটে ফেললে সেখানে আবার জঙ্গল ফিরে আসতে বহু সময় লেগে যায়। জলবায়ু আর মাটি দুই প্রতিকূল হওয়ায় ব্রাজিল কৃষি খাতে উন্নতি করতে পারছে না। অ্যামাজন নদীর কিছু অংশ পরিবহনের জন্য উপযোগী বটে, কিন্তু তীরগুলি বেশিরভাগই কর্দমাক্ত। আশেপাশের ভূমিও নির্মাণ উপযোগী নয়। ব্রাজিলের অর্থকরী ভূমি কম থাকার পেছনেও এটাও অন্যতম কারণ। অ্যামাজন অঞ্চলের দক্ষিণে আছে উচ্চভূমি, আর এই উচ্চভূমিতে রয়েছে ব্রাজিলিয়ান সাভানা। সাভানা মূলত তৃণভূমি হলেও এই ধরনের তৃণভূমি কিছু দূর পরপর বড় গাছ থাকে। ব্রাজিলের সাভানা অঞ্চলে কৃষিখাতে অভাবনীয় সাফল্য এসেছে। 25 বছর আগে এই অঞ্চলকে চাষাবাদের অযোগ্য বলা হয়েছিল, কিন্তু ব্রাজিল নিজেদের প্রযুক্তি ব্যবহার করে এই অঞ্চলকে পৃথিবীর বৃহত্তম সয়াবিন উৎপাদক অঞ্চলে পরিণত করেছে। এছাড়া দেশটির খাদ্যশস্য উৎপাদনও বেড়েছে উল্লেখযোগ্য হারে। ফলে ব্রাজিল এখন অন্যতম প্রধান কৃষিপণ্য উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। সাভানার দক্ষিণে আছে ব্রাজিলের প্রথাগত কৃষি জমি। এই অংশটা দক্ষিণ আমেরিকারও দক্ষিণাঞ্চল। এখানে ব্রাজিলের সাথে আর্জেন্টিনা, উরুগুয়ে ও চিলির সীমান্ত রয়েছে। পর্তুগিজ ঔপনিবেশিকরা ব্রাজিলের এই অপেক্ষাকৃত ক্ষুদ্র অঞ্চলটিতে প্রথমে বসবাস শুরু করেছিল। প্রায় 300 বছর পরে এই দেশের এই প্রাণকেন্দ্রটি থেকে সরে অন্যান্য অংশে বসবাস শুরু করে তারা। তা সত্ত্বেও এখনও ব্রাজিলের উপকূলবর্তী অঞ্চলেই বেশিরভাগ মানুষ বাস করে। এক নাটকীয় সিদ্ধান্তের মাধ্যমে 1950-এর দশকের শেষ দিকে রিও ডি জেনেরিওকে বাদ দিয়ে কয়েকশো মাইল ভেতরে ব্রাসিলিয়াতে রাজধানী স্থানান্তর করা হয়। উদ্দেশ্য ছিল ব্রাজিলের কেন্দ্রে উন্নয়ন ছড়িয়ে দেওয়া, কিন্তু তাতে জনবসতির বিন্যাসে খুব একটা পরিবর্তন হয়েছে বলে তা বলা যায় না। দক্ষিণের কৃষি অঞ্চলে আকারে স্পেন, পর্তুগাল ও ইতালির সম্মিলিত আয়তনের সমান।
এই অঞ্চলের ভূপ্রকৃতি দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে সমতল। এই অঞ্চলের ভূমিতে পানি সরবরাহ ভালো, কিন্তু এই জমিগুলোর বেশিরভাগই ভেতরের দিকে হওয়ায় এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। অবশ্য ব্রাজিলের বেশিরভাগ অঞ্চলেরই অবস্থা এমন। ব্রাজিলের উপকূলবর্তী অঞ্চলের বিশেষ এক ধরনের ভূপ্রকৃতি দেখা যায়। হঠাৎ করেই সাগর থেকে বিশাল খাড়া পাহাড় উঠে গেছে। এইসব খাড়া পাহাড়ে রয়েছে শহরের দুই পাশে বা পেছনে। এগুলোকে বলা হয় গ্র্যান্ড এসকার্পমেন্ট। ব্রাজিলের উপকূলে এই ধরনের অঞ্চলই বেশি। ব্রাজিলিয়ান শিল্ড নামে পরিচিত মালভূমিটি প্রায় গোটা ব্রাজিল জুড়েই অবস্থিত। সেই মালভূমির শেষ প্রান্তে এই গ্র্যান্ড এসকার্পমেন্ট। উপকূলে সমভূমি না থাকায় শহরগুলোর মধ্যে সংযোগ তৈরির জন্য খাড়া পাহাড়গুলোর উপর দিয়ে পথ তৈরি করতে হয়েছে। এই জটিল ভূপ্রকৃতির কারণে ব্রাজিলে রাস্তার পাশাপাশি রেলপথ তৈরি করাও কঠিন। এর ফলে অভ্যন্তরীণ বাণিজ্যের ব্যবস্থায় তারা প্রতিকূলতার সম্মুখীন হয়। রাজনৈতিকভাবেও ব্রাজিল ঐক্যবদ্ধ হতে পারছে না। এর চাইতেও বড় সমস্যা আছে ব্রাজিলের। রিও ডি লা প্লাতা মোহনার নদীগুলোর সরাসরি প্রবেশের সুযোগ নেই তাদের। খোদ লা প্লাতা নদী আর্জেন্টিনা হয়ে আটলান্টিকে গিয়ে মিশেছে। ফলে শত শত বছর ধরে ব্রাজিলের ব্যবসায়ীদেরকে মালামাল নিয়ে বুয়েনোস আইরেসে আসতে হয়েছে। গ্র্যান্ড এসকার্পমেন্ট এলাকার পাহাড় বেয়ে ব্রাজিলের অনুন্নত বন্দরগুলোতে যাওয়ার চাইতে এটা বরাবরই ছিল তাদের ভালো বিকল্প। টেক্সাস ভিত্তিক ভূ-রাজনৈতিক বুদ্ধিভিত্তিক সংস্থা stratfor.com হিসেবে দেখিয়েছে, ব্রাজিলের 7টি বড় বন্দর একসাথে সারা বছরে যত পণ্য খালাস করে আমেরিকার নিউ অরলিন্স বন্দর একাই তার চেয়ে বেশি সক্ষমতা রাখে। বন্দরগুলো ঠিকমতো ব্যবহার করতে না পারার চাইলেও ব্রাজিলের পক্ষে পর্যাপ্ত বাণিজ্য করা সম্ভব হচ্ছে না। নদীপথ না থাকায় তাদের বেশিরভাগ পণ্য পরিবহন করতে হয় অপর্যাপ্ত সড়কপথের মাধ্যমে, ফলে খরচও বেশি পড়ে। তবে সাম্প্রতিক সময়ে যোগাযোগ ব্যবস্থা নিয়ে কাজ করছে তারা। সমুদ্রের বুকে যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে তা বিক্রি করে অবকাঠামো ঠিকঠাক করার খরচ মেটানো হবে। তারা চাইছে ভেনেজুয়েলা আর বলিভিয়ার উপর থেকে জ্বালানি নির্ভরতা কমিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে। তবে নিজেদের ভৌগোলিক প্রতিকূলতা দূর করতে হলে ব্রাজিলকে রীতিমতো দানবীয় প্রচেষ্টা চালাতে হবে। ব্রাজিলের জনসংখ্যার 25% থাকে কুখ্যাত পাবেলা বস্তিতে। এটা দেশের প্রতি 4 জন মানুষের একজনেই দারিদ্র্যসীমার নিচে বাস করে, তাহলে সেই দেশের পক্ষে ধনী হয়ে ওঠা খুবই মুশকিল। তার মানে এই নয় যে ব্রাজিল উন্নতি করছে না। বর্তমানে ব্রাজিলকে উদীয়মান শক্তি হিসেবেই আখ্যা দেওয়া হয়, তবে এই উদয়টা সীমাবদ্ধই রয়ে যাবে। সহজ উপায়ে সমৃদ্ধির জন্য কূটনৈতিক শক্তি অর্জন বেশ কার্যকরী। তাই ব্রাজিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। মেরকোসুর এর মতো নানা রকম জোট তৈরি করেও চালিয়েছে চেষ্টা তারা। দক্ষিণ আমেরিকার আঞ্চলিক এই জোটে আছে ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা। তবে এই বন্ধনকে খুব শক্তিশালী বলা যায় না। এছাড়া ব্রাজিলের নেতৃত্বে দক্ষিণ আমেরিকার দেশগুলো মিলে ইউরোপীয় ইউনিয়নের অনুসরণে গঠন করেছে UNASUR। দক্ষিণ আমেরিকার 12টি দেশ এর সদস্য। এর সদর দপ্তর ইকুয়েডর হলেও ব্রাজিলই এখানে সবচেয়ে সরব। এই ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সাথে সামান্য মিল আছে। EU এর সদর দপ্তর বেলজিয়ামে হলেও নেতৃত্ব দিচ্ছে জার্মানি। তবে এই দুই আঞ্চলিক জোটের মধ্যে সামঞ্জস্য বলতে এইটুকুই, ইন্টারনেটে UNASUR খুবই সরব। তাদের চমৎকার একটি ওয়েবসাইট আছে, কিন্তু অর্থনৈতিক জোট হিসাবে তাদের তেমন কোনো কার্যক্রম নেই। ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা প্রায় একই রকম, তাদের মুদ্রাও অভিন্ন। দক্ষিণ আমেরিকার দেশগুলোর ক্ষেত্রে ব্যাপারটা তেমন না। তাদের রাজনীতি, অর্থনীতি, মুদ্রা, শিক্ষা ব্যবস্থা, শ্রম আইন সবই আলাদা। দূরত্বগত বাধাও একটা সমস্যা। বিশাল বিশাল পর্বত আর ঘন জঙ্গল তাদেরকে আলাদা করে রেখেছে। তবে চেষ্টা অব্যাহত রেখেছে ব্রাজিল। কূটনীতি ও সমৃদ্ধ হতে থাকা অর্থনীতি ব্যবহার করে দক্ষিণ আমেরিকার পরাশক্তি হয়ে উঠতে চায় তারা।
ব্রাজিল সবসময়ই আগ্রাসী নীতি পরিহার করে এসেছে। অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো তাদের পররাষ্ট্রনীতির পরিপন্থী। প্রতিবেশী কোনো দেশের সাথে তাদের যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনাও খুবই ক্ষীণ। তাদের সাথে 9টি দেশের সীমান্ত রয়েছে। তা সত্ত্বেও দক্ষিণ আমেরিকার 11টি দেশের সাথে তাদের সুসম্পর্ক বিদ্যমান। সীমান্ত নিয়ে উরুগুয়ের সাথে তাদের কিছু বিরোধ আছে বটে, তবে তা উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা একেবারেই কম। আর্জেন্টিনার সাথে তাদের দ্বন্দ্ব আর প্রতিদ্বন্দ্বিতা মূলত ফুটবল নিয়েই। খেলার মাঠের বাইরে রাজনীতির মঞ্চে তাদেরকে খুব একটা বিরোধ নেই। সাম্প্রতিক বছরগুলোতে তারা আর্জেন্টিনার সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। দেখা দেখি আর্জেন্টিনাও একই কাজ করেছে। কিছুদিন আগে আর্জেন্টিনার নৌবাহিনীর একটি জাহাজকে তাদের নিজেদের বন্দরে স্বাগত জানিয়েছে তারা। অথচ কয়েক বছর আগে তারা ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর জাহাজকে ফিরিয়ে দিয়েছিল। ব্রাজিলের এমন আচরণে আর্জেন্টিনা বেশ খুশি, কারণ ব্রিটিশদের তারা শত্রু হিসেবেই গণ্য করে। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে দ্বন্দ্ব চলেছে দশকের পর দশক ধরে। উদীয়মান শক্তি হিসেবে দেশগুলোর জোট ব্রিক্স এও যুক্ত হয়েছে ব্রাজিল। এই জোটের সদস্যভুক্ত দেশগুলো হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। জোটভুক্ত এই দেশগুলোকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে উদীয়মান শক্তি হিসেবে ধরা হয়ে থাকে, কিন্তু এই জোটকে বাস্তবতার বিচারে একটা ক্লাবের বেশি কিছু ভাবার সুযোগ নেই। ভৌগোলিক বা রাজনৈতিক কোনো দিক দিয়েই এই দেশগুলোর মধ্যে কোনো ধরনের মিল নেই। এই অক্ষরগুলো যুক্ত হয়েছে একটি শব্দ তৈরি না হলে ব্রিক্স তত্ত্ব বলতে প্রকৃতপক্ষে অসারতা ছাড়া আর কিছুই মনে করা হতো না। ব্রিক্স নিয়মিত বার্ষিক সম্মেলন করে থাকে। আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে ভারত আর দক্ষিণ আফ্রিকার সাথে ব্রাজিলের মাঝে মধ্যে একাত্মতা পোষণ করে। এদের কর্মকাণ্ডে শীতল যুদ্ধের আমলের জোট নিরপেক্ষ আন্দোলনের ছায়া দেখতে পাওয়া যায়, কিন্তু তিনটি দেশকে কখনো চীন বা রাশিয়ার সাথে যুক্ত হয়ে মার্কিন বিরোধিতা করতে দেখা যায় না। উত্তর আর দক্ষিণ আমেরিকার দুই দানব দেশের মধ্যে 2013 সালে একটা বিষয়ে বিরোধ তৈরি হয়েছিল। আজও ব্রাজিলকে পীড়া দেয় এটা। খবর ছড়িয়ে পড়েছিল যে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের উপর গুপ্তচর বৃত্তি করছে। এর ফলে তিনি ওয়াশিংটন সফর বাতিল করতে বাধ্য হন। ওবামা সরকার এই বিষয়ে কখনোই ক্ষমা চায়নি। যুক্তরাষ্ট্রকে হটিয়ে দিয়ে চীন ব্রাজিলের প্রধান বাণিজ্য অংশীদার হওয়ার বিক্ষুব্ধ হয়ে উঠেছিল ওয়াশিংটন। এর প্রতিক্রিয়া হিসেবেই তারা এমন আচরণ করেছে। এর জবাব হিসেবেই ব্রাজিল তার বিমান বাহিনীর জন্য বোয়িং এর বদলে সুইডেন থেকে ফাইটার জেট কেনে বলে ধারণা করা হয়। যাই হোক, রাষ্ট্রপতি পর্যায়ে সম্পর্কেও সেইভাবে পুনর্গঠিত না হলেও দুই দেশের মধ্যে রাষ্ট্রীয় সম্পর্ক আগের চেয়ে ভালো হয়েছে। প্রয়াত প্রেসিডেন্ট হুগো চাভেজের আমলে ভেনেজুয়েলার মতো করে রুখে দাঁড়ানোর ব্রাজিলের ধাঁচ নয়। ব্রাজিলিয়ানরা জানে যে বিশ্বের চোখে তারা একটি শক্তি হিসেবে উদিত হচ্ছে, তবে তারা এও জানে যে তারা কখনোই যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে পারবে না। আর্জেন্টিনার পক্ষেও তা সম্ভব নয়। যদিও প্রথম বিশ্বের দেশ হয়ে ওঠার সুযোগ ব্রাজিলের তুলনায় তাদেরই বেশি, তবে তাদের যে আয়তন এবং জনসংখ্যা তাতে ল্যাটিন আমেরিকার প্রধান শক্তি হয়ে ওঠা তাদের পক্ষে কঠিন। এই শিরোপা শেষ পর্যন্ত ব্রাজিলের কাছেই যাবে। তবে আর্জেন্টিনার সুবিধা হলো তাদের ভূমি উন্নত মানের, আর এই সুবিধাটা ব্যবহার করে তারা দেশের মানুষকে ইউরোপীয় মানের জীবন দিতে চায়। তবে চাইলেই যে সকল সম্ভাবনা কার্যকরী হবে তা নিশ্চিত করে বলা যায় না। আর্জেন্টিনা যদি নিজেদের অর্থনীতিকে ঠিকঠাক চালাতে পারে, তাহলে ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে অনাস্বাদিত ক্ষমতা অর্জন করা তাদের জন্য সহজ হবে। এই সম্ভাবনার বীজ রোপিত হয়েছিল 19বিংশ শতাব্দী। তখন তারা ব্রাজিল এবং প্যারাগুয়ের সাথে যুদ্ধ করে জয়লাভ করে, আর এর ফলে রিও দে লা প্লাতা অববাহিকার কৃষিভূমি চলে আসে তাদের অধিকারে। সেই সাথে তারা পায় পরিবহন সুবিধাযুক্ত নাব্য নদীপথ, আর এই নদী ধরে গোটা অঞ্চলের বাণিজ্য চলে এসেছে বুয়েনস এইরেসের শহর এবং সংশ্লিষ্ট বন্দরে। এই অঞ্চল পুরো মহাদেশের সবচেয়ে মূল্যবান ভূমি সম্পত্তিগুলোর একটি। সেই সময় থেকে আজ পর্যন্ত অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে উপর ছড়িয়ে
ঘুরাচ্ছে আর্জেন্টিনা। তবে এত সব সুবিধা পেয়েও তা সবসময় পুরোপুরি ব্যবহার করেনি আর্জেন্টিনা। 100 বছর আগে তারা ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি। ফ্রান্স এবং ইতালির চেয়েও এগিয়ে ছিল তারা। কিন্তু অর্থনৈতিক বৈচিত্র্য রক্ষা করতে না পারা, অনেকগুলো স্তর বিশিষ্ট বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার দৈন্যদশা, ঘন ঘন সামরিক অভ্যুত্থান এবং প্রবল রাজনৈতিক মতবিরোধ তাদেরকে সামনে অগ্রসর হতে দেয়নি। বিশেষ করে গত 30 বছরের গণতান্ত্রিক সরকারের আমলে পরস্পর বিরোধী নানা রকম অর্থনৈতিক নীতি নির্ধারণের ফলে তাদের দ্রুত অবনতি ঘটেছে। ব্রাজিলিয়ানরা তাদের নাক উঁচু প্রতিবেশী আর্জেন্টিনাকে নিয়ে কৌতুক করে বলে, এই রকম ধোপদুরস্ত মানুষদের পক্ষেই সম্ভব এই বিশাল বিশৃঙ্খলা সৃষ্টি করা। আর্জেন্টিনার প্রয়োজন এই পরিস্থিতিতে বদল আনা। আর একটা মরা গরু তাদেরকে এই বিষয়ে সহায়তা করতে পারে। এই মরা গরু বা স্প্যানিশ ভাষায় ভাকা মুয়েরতা হচ্ছে আর্জেন্টিনার একটি শেল বা পাললিক শিলা অঞ্চল। এটি সহ আর্জেন্টিনার অন্যান্য শেল এলাকা থেকে যে পরিমাণ জ্বালানি, তেল ও গ্যাস উৎপাদিত হবে তা দিয়ে আর্জেন্টিনার আগামী 150 বছরের চাহিদা মিটবে। শুধু তাই নয়, বাড়তি কিছু রপ্তানিও করা যাবে। বাকা মুয়েরতার অবস্থান আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে, চিলি সীমান্তের গা ঘেঁষে। এই শিলা অঞ্চলের আয়তন বেলজিয়ামের সমান। দেশের আকৃতি হিসেবে ছোট মনে হলেও শেল অঞ্চল হিসেবে এটা বিশাল। শেল থেকে উৎপন্ন শক্তির বিরোধী অবস্থানে না থাকলে এইসব নিয়ে কোনো সমস্যা থাকার কথা ছিল না কারো। সমস্যা অন্য জায়গায়। শেল থেকে শক্তি উৎপাদন করতে চাইলে প্রয়োজন প্রচুর বৈদেশিক বিনিয়োগ, আর আর্জেন্টিনাকে বৈদেশিক বিনিয়োগ বান্ধব দেশ হিসাবে ধরা হয় না। আর্জেন্টিনার একদম দক্ষিণ অঞ্চলে আরও তেল গ্যাস আছে, তবে সেটা এতটাই দক্ষিণে যে আসলে সাগরের মধ্যে। এই দ্বীপ এলাকাগুলো 1833 সালে ব্রিটিশরা নিয়ন্ত্রণ করে আসছে। আর এখানেই আছে বড় একটা সমস্যা, যে সমস্যা নিয়মিত খবরের শিরোনাম হয়ে থাকে। ব্রিটিশরা একে বলে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, আর আর্জেন্টিনারা বলে লাস মালভিনাস। আর্জেন্টিনারা ফকল্যান্ড শব্দটা উচ্চারণ পর্যন্ত করে না, অবমাননাকর মনে করে। আর্জেন্টিনায় প্রকাশিত কোনো ম্যাপে ওই অঞ্চলটিকে আইলাস মালভিনাস ছাড়া অন্য কিছু লেখা যায় না। রীতিমতো আইন করে নিয়ম করে দেওয়া হয়েছে এই ব্যাপার। প্রতিটি স্কুলের বাচ্চাদের একদম ছোটবেলা থেকেই এই দ্বীপপুঞ্জের পূর্ব আর পশ্চিমের মূল দ্বীপ দুইটির ম্যাপে আঁকতে শেখানো হয়। হারিয়ে যাওয়া ছোট বোনদেরকে ফিরিয়ে আনার প্রজন্মের পর প্রজন্ম ধরে লড়াই চলছে আর্জেন্টিনার। আর এই ক্ষেত্রে তারা প্রতিটা ল্যাটিন দেশের সমর্থন পাচ্ছে। 1982 সালে এপ্রিলে ব্রিটিশরা নজরদারিতে একটু ঢিলা দেয়, আর এই সুযোগে সামরিক একনায়ক জেনারেল গালতিয়েরির নির্দেশে আর্জেন্টিনা সেনারা দ্বীপটি দখল করে নেয়। সেই সময় এটা আর্জেন্টিনার এক বিশাল সাফল্য হিসেবে বিবেচিত হয়েছিল, কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। 8 সপ্তাহ পরে ব্রিটিশ টাস্ক ফোর্স এসে হাজির হয় এবং আর্জেন্টিনাইন বাহিনীকে হটিয়ে তারা পুনঃনিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। শেষ পর্যন্ত এই ঘটনাই আর্জেন্টিনান স্বৈরশাসকের পতনের কারণ হয়ে দাঁড়ায়। এই আক্রমণ যদি বর্তমান সময়ে ঘটত, তাহলে ব্রিটিশদের পক্ষে এই দ্বীপপুঞ্জে পুনরায় দখল করা এত সহজ হতো না, কারণ বর্তমানে ব্রিটেনের কোনো কর্মক্ষম এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। তবে 2020 সালের মধ্যে ব্রিটিশরা এই দুর্বলতা কাটিয়ে ফেলবে। এই বইটি লেখা হয় 2015-তে। আর্জেন্টিনার সুযোগও তখন শেষ হয়ে যাবে। তবে তেল এবং গ্যাসের প্রলোভন থাকার পরেও বর্তমান সময়ে ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আর্জেন্টিনাইন আক্রমণের সম্ভাবনা খুবই কম। এর কারণ মূলত দুইটি। প্রথমত, বর্তমানে আর্জেন্টিনা একটি গণতান্ত্রিক দেশ এবং তারা এও জানে যে ফকল্যান্ডের অধিকাংশ মানুষ ব্রিটিশদের অধীনে থাকতেই আগ্রহী। দ্বিতীয়ত, অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে ব্রিটিশরা এখন আরও সতর্ক। দক্ষিণ আটলান্টিক দূরে 8000 মাইল দূরে যাওয়ার মতো এয়ারক্রাফট ক্যারিয়ার আপাতত তাদের নেই বটে, কিন্তু সেখানে তাদের কয়েকশত যোদ্ধা মোতায়েন করা আছে। আরও আছে অত্যাধুনিক রাডার সিস্টেম, গ্রাউন্ড টু এয়ার মিসাইল এবং 4টি ইউরোফাইটার জেট। এমনকি একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনও আছে এই অঞ্চলে, যা ঘোরাফেরা করে বেশিরভাগ সময়। ব্রিটিশরা চায় দ্বীপপুঞ্জ দখল তো দূরে থাক,
আর্জেন্টাইনরা যেন কোনো দ্বীপের সৈকতে নামার কথাও পর্যন্ত ভুলে থাকে। আর্জেন্টিনার বিমান বাহিনীতে যেসব বিমান আছে তাদের সামর্থ্য ইউরোফাইটারের ধারে কাছেও নেই। এক্ষেত্রে তারা কয়েক দশক পিছিয়ে আছে বলা যায়। আর্জেন্টিনা স্পেনের কাছ থেকে উন্নত মানের যুদ্ধবিমান কিনতে চাইলেও ব্রিটিশ কূটনৈতিক কার্যক্রমের কারণে তা বাতিল হয়ে যায়। ব্রিটিশদের সাথে যুক্তরাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে তাদের কাছ থেকেও কেনা সম্ভব নয়। এই সব কারণে 2020 সালের মধ্যে ফকল্যান্ডে আর্জেন্টিনার আক্রমণ করার সম্ভাবনা একেবারেই কম। তবে সামরিক যুদ্ধ না হলেও কূটনৈতিক যুদ্ধ লেগেই আছে দুই দেশের মধ্যে। কূটনৈতিক ক্ষেত্রে আর্জেন্টিনা ক্রমাগতভাবে অস্ত্রশস্ত্র শান দিচ্ছে। বুয়েনস এইরেসের ইতোমধ্যেই সাবধানী ভানি দিয়েছে, কোনো কোম্পানি যদি ফকল্যান্ড থেকে তেল উত্তোলন করে তাহলে তাদেরকে পাতাগোনিয়ার বাঁকা মোয়েরাতায় শৈল পাথর থেকে তেল বা গ্যাস উত্তোলনের লাইসেন্স দেওয়া হবে না। তাদের অনুমতি ছাড়া ফকল্যান্ড দ্বীপপুঞ্জে ঘোরাফেরা করলে জরিমানা এবং হাজতবাসের বিধানও করেছে তারা। বড় বড় তেল কোম্পানি এসব কারণে পিছিয়ে যাচ্ছে। শুধু ব্রিটিশ কোম্পানিগুলোই আর্জেন্টিনাকে পাত্তা দিচ্ছে না। তবে দক্ষিণ আটলান্টিকের নিচে লুকিয়ে থাকা এই সম্পদ উত্তোলন করা অতি কঠিন কাজ। এই অঞ্চল প্রচণ্ড শীতল এবং সেই সাথে প্রবল হাওয়া। এই অঞ্চলের সাগরও অত্যন্ত বিক্ষুব্ধ। দেখতে দেখতে আমরা চলে এলাম পৃথিবীর দক্ষিণে। এরপরে আছে বরফাচ্ছাদিত দুর্গম মহাদেশ অ্যান্টার্কটিকা। অ্যান্টার্কটিকা আধিপত্য বিস্তার করতে অনেক দেশই আগ্রহী, কিন্তু নানা কারণে এই অঞ্চল অধিগ্রহণ করা দুঃসাধ্য। একে তো চরম বৈরী আবহাওয়া, তার উপর অ্যান্টার্কটিক সন্ধি চুক্তির মাধ্যমে আন্তর্জাতিকভাবে অ্যান্টার্কটিকার যে কোনো ধরনের সামরিক উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। আর এখানে এমন কিছু আহরণযোগ্য সম্পদও নেই যার কারণে দেশগুলো উঠে পড়ে লাগবে। সব মিলে এই অঞ্চল নিয়ে অন্তত এই মুহূর্তে তেমন প্রতিযোগিতা নেই। কিন্তু অ্যান্টার্কটিকার ঠিক বিপরীত দিকের অঞ্চল নিয়ে এমন কথা বলা যাবে না। অ্যান্টার্কটিকা থেকে ক্রমাগত উত্তরের দিকে যেতে থাকলে একসময় গিয়ে পড়তে হবে পৃথিবীর সবচেয়ে উত্তরের স্থানটিতে। আর এই এলাকাটি হলো একবিংশ শতকে সবথেকে বড় কূটনৈতিক যুদ্ধক্ষেত্র। কৌশলগত সুবিধা আর সম্পদের প্রাচুর্যের কারণে এই এলাকায় জায়গা দখল করতে উঠে পড়ে লেগেছে ছোট বড় বহু দেশ। এই এলাকাটির নাম আর্কটিক। ধন্যবাদ সবাইকে।